আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম মাইক্রোসফট ওয়ার্ডের সেকেন্ড পার্টে। আজকের ভিডিওতে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের হোম বাটনে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এতে করে আপনাদের উপকার হবে। চলুন আমরা ভিডিও শুরু করি। প্রথমে আমরা আগের যে আমরা একটি ফাইল তৈরি করেছিলাম সেটা Ctrl+W দিয়ে কেটে দিলাম। এখন আমরা হোম বাটনের কাজগুলো দেখে নিব। হোম বাটনের যে টুলসগুলো রয়েছে, মাইক্রোসফট ওয়ার্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ টুলসগুলো হচ্ছে হোম বাটনে। মাইক্রোসফট ওয়ার্ডের কাজ করতে গেলে প্রথমত হোম বাটনের টুলসগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে। সেক্ষেত্রে যদি হোম বাটনের টুলসগুলো সম্পর্কে ধারণা থাকে, সেক্ষেত্রে আপনি 50% কাজ করে নিতে পারবেন খুব সহজে। উপরে বাম পাশে খুবই গুরুত্বপূর্ণ তিনটি কাজ হচ্ছে কাট, কপি, পেস্ট। কাট হচ্ছে কোনো কিছুকে স্থানান্তর করার ক্ষেত্রে কাট ব্যবহৃত হয়। কোনো ছবি, লেখা কিংবা কোনো ডকুমেন্ট এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করার ক্ষেত্রে কাট ব্যবহৃত হয়। সেজন্য প্রথমে লেখাটা আমি সিলেক্ট করে নিলাম, এরপর আমরা কাটে ক্লিক করলাম, দেখুন কাট হয়েছে। এখন আমরা আমাদের কার্সরটি নিচে আনবো, সেজন্য আমরা প্রথমে এই যে লেখাটা আছে লেখার লাস্টে ক্লিক করব। লাস্টে ক্লিক করার পর এন্টার দিয়ে আমরা কার্সরটি নিচে আনবো। মানে কার্সর নিচে এনে আমরা এখন উপরে ডান পাশে গিয়ে বাম পাশে গিয়ে পেস্টে ক্লিক করব, দেখুন পেস্ট হয়েছে। আমরা এভাবে যতবারই কাট করার পর আমরা যতবারই এভাবে আরেকটু নিচে গিয়ে যদি আবার পেস্ট দিই, সেক্ষেত্রে আবারই লেখাটা পেস্ট হবে। এভাবে আমরা যতবারই পেস্ট করব ততবারই লেখাটা আসতে থাকবে। এভাবেই আমরা সেমভাবে কার্ডের কাজটি আমরা কিবোর্ডে সাহায্য করতে পারি। সেক্ষেত্রে আমরা প্রথমে সিলেক্ট করে নেব, এরপর আমরা কিবোর্ড থেকে Ctrl+X চাপলে কাট হয়ে যাবে এবং আমরা কার্সর যেখানে স্থানান্তর করব সেখানে নিয়ে Ctrl+, যদি আমরা ভি চাপি সেক্ষেত্রে আমাদের পেস্ট হবে। এভাবে আপনি খুব সহজেই আপনার কাজগুলো খুব সুন্দরভাবে কিবোর্ডের সাহায্য করে নিতে পারবেন। কপি পেস্টের কাজটি দেখব। কাট কপি অনেকটা সেম। আমরা প্রথমে লাইনটি সিলেক্ট করে নেব এবং কপিতে ক্লিক করব। এখন যে কপি হয়েছে সেটি কিন্তু দেখা যাচ্ছে না, সেটা আমাদের মনে রাখতে হবে সেটা যে আমরা কপি করেছি, এবং আমরা কার্সর যেখানে পেস্ট করব সেখানে নিয়ে যাব এবং কপি করার পর আমরা কার্সর নিয়ে গিয়ে সেখানে পেস্ট করব। দেখুন পেস্ট হচ্ছে। আমরা যদি আবারও পেস্ট করি সেক্ষেত্রে এভাবে পেস্ট করতে থাকলে সেভাবে নতুন একটি করে লাইন আসতে থাকবে, পেস্ট হতে থাকবে কপি করা লাইনটি। এভাবে আপনি খুব সহজেই সেম প্রসেসে আপনি কিবোর্ডের সাহায্য করে নিতে পারবেন। প্রথমে আমরা লাইনটি সিলেক্ট করে নেব, এরপর আমরা কিবোর্ডে Ctrl+C চাপ দিব। Ctrl+V চাপ দিলে পেস্ট হবে। কন্ট্রোল চেপে রেখে যদি আমরা ভি চাপতে থাকি এভাবে পেস্ট হতে থাকবে। এবার চলুন আমরা হোম ট্যাবের বাকি কাজগুলো দেখে নিই। যারা কখনো কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে যাননি তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কাজে দিবে। চলুন এবার আমরা প্রথমে ফ্রন্ট এরিয়ার কাজটি দেখে নিব। ভিডিওটি অবশ্যই সবাই শেষ পর্যন্ত দেখেন, এক্ষেত্রে কাজ আসবে। আমরা ফ্রন্ট এরিয়ার কাজটি দেখব। চলুন, ফ্রন্ট এরিয়ার কাজগুলো খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে আমরা কীভাবে একটি লেখার ফন্ট চেঞ্জ করব সেটি দেখাবো। প্রথমে সিলেক্ট করে নেব লাইনটি, এরপর আমরা যে ফ্রন্টের কলাম আছে ওখানে যাব। ওখানে যাওয়ার পর আমরা ক্লিক করব। দেখুন এখানে বিভিন্ন ফন্ট যখন আমরা চেঞ্জ করব, দেখুন ফন্ট চেঞ্জ হয়ে গেছে। সেক্ষেত্রে আমরা আরও বিভিন্ন রকম ফন্ট আছে, আপনারা চাইলে আপনার পছন্দ অনুযায়ী ফন্ট রাখতে পারেন। এক্ষেত্রে দেখুন এখানে আমার নিচের লাইনগুলো যদি আমরা একটু পেঁচানো লেখার একটি ফন্ট খুঁজে নিই। দেখুন ওই সার্টিফিকেটে যে এরকম লিখে থাকে এটা হচ্ছে সেরকম পেঁচানো লেখা। খুব সহজে এখান থেকে আপনি আপনার পছন্দের ফন্টগুলো খুঁজে নিতে পারবেন। এরপরে আমরা যদি আবার সেম আগের পজিশনে নিয়ে যেতে চাই সেক্ষেত্রে আমরা সিলেক্ট করে নেব এবং আমরা
যদি টাইম নিউ রোমানে ক্লিক করি সেক্ষেত্রে আগের পজিশনে ফিরে যাবে। এখন আমরা লিখের সাইজ বড় ছোট কীভাবে করবো সেটি দেখবো। আমরা প্রথমে সিলেক্ট করে নেব, এরপর আমরা উপরে যদি যাই সেক্ষেত্রে আমরা 11 পয়েন্ট লিখে দেখতেছি, এই লিখের ফন্টটি হচ্ছে 11। এখন যদি আমরা এভাবে ক্লিক করি সেক্ষেত্রে বড় হতে থাকবে। এখন সাইজটি বড় হয়ে গেছে, এটা কি লিখার সাইজ বলা হয়। এখন যদি আমরা আবার সিলেক্ট করি উপরে পাশে বাম পাশের চিহ্নে যদি আমরা ক্লিক করি সেক্ষেত্রে বড় হতে থাকবে, এবং ডান পাশের চিহ্নে যদি ক্লিক করি সেক্ষেত্রে ছোট হতে থাকবে। এভাবে আমরা লেখাকে ছোট বড় করতে পারি। এখন আমরা কিভাবে বোল্ড করবো সেটি দেখব। প্রথমে লাইনটি সিলেক্ট করে নিব, এরপর আমরা সিলেক্ট করার পর উপরে ফ্রন্ট এরিয়াতে বি চিহ্নে একটা আছে বাংলাদেশের বি, এটাতে ক্লিক করব। দেখুন বোল্ড হয়ে গেছে। সেমভাবে আমরা এটা আনবোল্ড করতে গেলে সিলেক্ট করে যদি আমরা আবার বিতে ক্লিক করি সেক্ষেত্রে আনবোল্ড হয়ে যাবে। সেমভাবে আপনি এই কাজটি কিবোর্ডের সাহায্য করতে পারেন। সিলেক্ট করে নিয়ে আমরা কিবোর্ডের Ctrl+B চাপলে লেখাটি বোল্ড হয়ে যাবে। আবার সেমভাবে আমরা লাইনটি সিলেক্ট করে Ctrl+B চাপলে আনবোল্ড হয়ে যাবে। দেখবো লিখে কি ইতালিক করে দেওয়া। সিলেক্ট করার পর আমরা ফ্রন্ট এরিয়ার আই চাপলে লিখাটা একটু বাঁকা হয়ে যাবে, ইতালিক, এটাকে ইতালিক বলা হয়। আবার যদি আমরা আই চাপি সিলেক্ট করার পর আবার সেম আগের। এখন যদি আমরা কিবোর্ড থেকে দেখি সেক্ষেত্রে আমরা Ctrl+I দিলে ইতালিক হবে, এবং যদি আবার আমরা Ctrl+I দিই সেক্ষেত্রে ইতালিক উঠে যাবে। এখন দেখবো আমরা কীভাবে কোনো একটি লাইনের নিচে আন্ডারলাইন দিব। সেক্ষেত্রে আমরা লাইনটি সিলেক্ট করে নিব এবং ফ্রন্ট এরিয়াতে ইউতে ক্লিক করবো, আন্ডারলাইন হয়ে যাবে। এবং আবার যদি আমরা ইউতে ক্লিক করি সেক্ষেত্রে আন্ডারলাইনটি উঠে যাবে। কিবোর্ডের সাহায্যে সেমভাবে করতে পারেন। লাইনটি সিলেক্ট করার পর Ctrl+U চাপলে উঠে যাবে, এবং Ctrl+U দিলে আবার আন্ডারলাইনটি চলে আসবে। আন্ডারলাইনে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা যদি ফ্রন্ট এরিয়াতে ইউর পাশে একটি ড্রপ ডাউন পয়েন্ট হচ্ছে ওখানে ক্লিক করি, দেখুন এখানে বিভিন্ন রকমের আন্ডারলাইনের ডাবল আন্ডারলাইন এবং ঘাড়ো আন্ডারলাইন এভাবে বিভিন্ন রকম আছে। এটি আপনি চাইলে এখান থেকে ইউজ করতে পারেন আন্ডারলাইনগুলো। দেখুন এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে আপনার লেখার মধ্যে মাঝখানে কেটে দেওয়া। অনেক সময় বিভিন্ন কোম্পানির বিভিন্ন প্রাইস যখন পরিবর্তন করে তখন 15 টাকার জিনিসটা যখন 10 টাকায় বিক্রি করে সেক্ষেত্রে 15টি এভাবে কেটে দিয়ে ওই 10টি পাশে লিখে দেয়। এখন সাবস্ক্রিপ্টস এবং সুপার স্ক্রিপ্টসের ব্যাপারটি দেখাবো। অনেকে এটির ব্যাপারটা জানেন না। আমরা যখন স্কেল লিখতে যাই তখন 2 লিখি এবং আমরা 2টা সিলেক্ট করে যদি সুপার স্ক্রিপ্ট দিই সেক্ষেত্রে আমাদের এটি স্কোয়ার হয়ে যাবে। দেখুন এটা আমরা কিবোর্ডের সাহায্যে সিলেক্ট করে নিতে পারি। দেখুন যখন আমরা সুপার স্ক্রিপ্ট দিয়েছি তখন আমাদের স্কোয়ার হয়ে গেছে। আমরা সুপার স্ক্রিপ্ট ক্লিক করি আগের জায়গায় ফিরে যাবে। দেখুন এখন যদি আবার আমরা সাবস্ক্রিপ্ট করি সেক্ষেত্রে আমরা 2টা সিলেক্ট করে যদি সাবস্ক্রিপ্টগুলি দেখুন এখন আমাদের এর নিচের পাওয়ারটি হয়ে গেছে। এভাবে আপনি বিভিন্ন কাজে এগুলো সাবস্ক্রিপ্ট এবং সুপার স্ক্রিপ্ট ব্যবহার করতে পারেন। আমরা কীভাবে 90 ডিগ্রি লিখি 90 লিখি আমরা শেষের শূন্যটি নিয়ে যদি সুপার স্ক্রিপ্ট করি দেখুন এখন 90 ডিগ্রি হয়ে গেছে। এভাবে ডিগ্রিগুলো লিখে হয় সাধারণত মাইক্রোসফট ওয়ার্ডে। আমরা কীভাবে একটি লাইনের বডি কালার দিতে হয় সিলেক্ট করার পর আমরা বডি কালার দিব। দেখুন এটি এই লাইনের বডি কালার আমি যদি কালো দিই সেক্ষেত্রে আমার লেখাটা দেখা যাচ্ছে না, কারণ আমার লেখার কালারটা কালো। এখন যদি আমি কালারটা চেঞ্জ করে হোয়াইট দিই দেখুন যখন আপনি কালার প্রিন্ট করবেন না যখন সাদা কালো প্রিন্ট করবেন সেক্ষেত্রে আপনি এভাবে আপনার বিভিন্ন কাজের সাদা কালোভাবে এভাবে আপনি করে হেডলাইন হিসেবে দিতে পারেন। সেক্ষেত্রে সাদা কালো প্রিন্ট করার পর আপনার লেখাগুলো এভাবেই আসবে। এটার অন্য কালারও ব্যবহার আছে, আপনি চাইলে আপনার পছন্দ অনুযায়ী কালারগুলো ব্যবহার করতে পারেন। এবং আবার সিলেক্ট করে যদি আপনি বিভিন্ন কালার আছে সেক্ষেত্রে আপনি কালারগুলো আবার নো কালার দিলে কালার চলে যাবে। সেক্ষেত্রে আপনি লাইনটি আবার সিলেক্ট করবেন, সিলেক্ট করে যদি আপনার লেখার কালারটা চেঞ্জ করে দেন সেক্ষেত্রে লেখাটা দেখা যাবে। দেখেন আমার আগের লেখার কালারটা চলে আসছে। এবং কালারগুলো চেঞ্জ করতে পারেন, আপনি লেখার এক একটি লাইনের এক একটি কালার দিতে পারেন। আপনার পছন্দ অনুযায়ী কালারগুলো আপনি
সেট আপ করে নেবেন। এভাবে খুব সহজে আপনি লেখাগুলো সুন্দরভাবে সাজাতে পারবেন। আমরা কালার পরিবর্তন করেছি এবং বিভিন্ন কাজ করেছি, সেইগুলো যদি আমরা একদম পরিবর্তন করতে চাই, আগের ফরম্যাটে চলে যেতে চাই, সেক্ষেত্রে উপরে ক্লিয়ার ফরম্যাট অপশন আছে, ওখানে যদি ক্লিক করি আমাদের আগের ফরম্যাটে নিয়ে যাবে। দেখুন আগের ফরম্যাটে চলে এসেছি। আমরা ফ্রন্টের কাজগুলো মোটামুটি শিখলাম। যত প্র্যাকটিস করবেন আপনারা আস্তে আস্তে সব কিছু ভালোভাবে শিখে যাবেন। এখন আমরা প্যারাগ্রাফের কাজগুলো দেখে নেব। আমরা যখন সাধারণত এখানে লিখি, সবসময় লেফট থেকে লেখাগুলো শুরু হয়, কারণ এখানে অ্যালাইনমেন্টের ক্ষেত্রে ডিফল্ট আকারে লেফট দেয়া থাকে। আমরা যখন কোনো লাইন মাঝখানে নিতে চাই, সেক্ষেত্রে আমরা সেন্টারে দিব, সেন্টারে লাইন দিলে মাঝখানে চলে যাবে। আমরা যদি আবার লাইনের শেষে ক্লিক করে এন্টার দিই, সেক্ষেত্রে আমরা আবার যদি আরেকটি লাইন লিখি, সেই লাইনটিও ডিফল্ট আকারে সেন্টারে থেকে যায়, সেক্ষেত্রে লেখাটা সেন্টারে রয়ে যায়। দেখুন লেখাটা সেন্টারে রয়ে গেল। রাইট অ্যালাইনমেন্ট দিয়ে রাইটে নিতে চাই, এভাবে ক্লিক করলে রাইটে চলে আসবে। সেমভাবে যদি আমরা ক্লিক করে নিচে আরেকটি লাইন লিখি, সেক্ষেত্রে আমাদের লেখাগুলো ডান দিক থেকে বাম দিকে যাবে এবং রাইটে রয়ে যাবে লাইনটি। দেখুন এখন যদি আমি সব কিছু রাইটে নিতে চাই, সেক্ষেত্রে আমি লেখাগুলো সিলেক্ট করব এবং উপরে গিয়ে প্যারাগ্রাফে গিয়ে রাইট অ্যালাইনমেন্টে ক্লিক করলে আবার প্যারাগ্রাফ হয়ে যাবে, এবং যদি সেন্টারে ক্লিক করে সেন্টারে যাবে। এভাবে আপনি আপনার পছন্দ অনুযায়ী লেখাগুলো সাজিয়ে নিতে পারবেন প্যারাগ্রাফ আকৃতিতে। রাইট অ্যালাইনমেন্টের পাশে যে আমরা একটি অপশন পাচ্ছি, সেটি হচ্ছে জাস্টিফাই। যখন আমরা এভাবে লাইনগুলো লিখি, এভাবে দুই পাশে সমান থাকার জন্য এই জাস্টিফাইটি ব্যবহার করা হয়। সাধারণত অনেক লেখার ক্ষেত্রে প্যারাগ্রাফ আকৃতির কোনো কিছু লেখার ক্ষেত্রে জাস্টিফাই দিয়ে লাইনগুলো সমান করা হয়। লাইন স্পেস, এখানে আমরা যে লেখাগুলো হচ্ছে, এখানে একটা লাইনের পরের লাইনের মাঝখানে যে স্পেসটি আছে, সেটি সাধারণত এটি কমানো বাড়ানো যায়, সেটা আমরা দেখে নেব। চলুন ক্লিক করার পর যে অপশনগুলো আসতেছে, সেখানে নিচে দেখুন রিমুভ স্পেস, এখানে যদি ক্লিক করি আমরা লেখাগুলো মাঝখানে যে স্পেস সেটা কমে গেছে, এবং যদি আমরা স্পেস অ্যাড করতে চাই, সেক্ষেত্রে সিলেক্ট করে যদি আমরা অ্যাড স্পেসে ক্লিক করি, দেখুন আবার স্পেস চলে এসেছে। এভাবে আপনি করে নিতে পারেন। এখানে আবার স্পেসগুলো কাটতে পারেন। এরপর যদি আপনি অ্যাড স্পেসে ক্লিক করেন, সেক্ষেত্রে আবার যুক্ত হবে। এরপর আপনি চাইলে আপনার পছন্দ অনুযায়ী স্পেসগুলো দিতে পারেন। এখানে স্পেসগুলো লিখে আছে কত এবং রিমুভ করতে পারবেন। এভাবে আপনি স্পেসের কাজগুলো করে নিতে পারবেন নিজের পছন্দ অনুযায়ী। একটু আগে আমরা বডি কালার দেখেছিলাম, এখন আমরা দেখব বর্ডার টু বর্ডার কীভাবে আপনি বডি কালার করবেন। সেক্ষেত্রে আমরা লাইনটি সিলেক্ট করব এবং এখানে কালারে যাব, এবং কালার গিয়ে দেখুন এখন এরকমভাবে আপনি কালার দিতে পারেন। অনেক সময় সিবি লেখার ক্ষেত্রে আমরা এভাবে বর্ডারগুলো হেডলাইনের ক্ষেত্রে দিয়ে থাকি, এভাবে আপনি দিতে পারেন। এখানে আরও বিভিন্নভাবে আপনি লাইনগুলো এভাবে দিয়ে হেডলাইনে আকৃতি দিতে পারেন। সেক্ষেত্রে আপনার সিবিটি দেখতে সুন্দর দেখায় হেডলাইনগুলো। আবার রিমুভ করতে পারেন, সেমভাবে সিলেক্ট করে যদি আপনি রিমুভ নো কালার করে দেন, সেক্ষেত্রে রিমুভ হয়ে যাবে। বর্ডারের কাজ দেখুন, একটা লাইন যখন সিলেক্ট করবেন বর্ডার দিব, বটম বর্ডার দিলে আমাদের লাইনের নিচে এই মার্জিন টু মার্জিন একটি বর্ডার আসবে। আমরা যদি আরেকটি লাইন সিলেক্ট করে বটম বর্ডার দিই, সেক্ষেত্রে আবার আরেকটি আসবে। আরেকটা লাইন সিলেক্ট করে যদি আমরা রাউন্ড বর্ডার দিই, সেক্ষেত্রে আমরা চতুর্দিকে বর্ডার আসবে, এবং সবগুলো সিলেক্ট করে যদি নো বর্ডার দিই, সেক্ষেত্রে বর্ডারগুলো উঠে যাবে। এভাবে আপনারা ওই বর্ডারের প্রত্যেকটি কাজ ব্যবহার করে দেখবেন কোনটাতে কী হচ্ছে, দেখে নেবেন। সেক্ষেত্রে আপনারা আরও ভালোভাবে বুঝবেন। এখন আমরা প্যারাগ্রাফের উপরের অংশে বুলেটের ব্যবহারগুলো দেখব। লাইনগুলো সিলেক্ট করার পর আমরা যদি এখানে দেখি, এখানে বিভিন্ন বুলেট আছে, এখান থেকে আমরা ব্যবহার করতে পারবো। এবং যদি আমরা ক্লিক করি, সেক্ষেত্রে ডিফল্ট থাকা বুলেটটি চলে আসবে। এখানে পছন্দের আপনার বুলেটগুলো ব্যবহার করতে পারবেন। এভাবে আপনি আপনার লেখাগুলো সাজাতে পারেন খুব সুন্দরভাবে। এভাবে বুলেটের ব্যবহার করতে পারবেন, এবং আবার সিলেক্ট করে এখানে ক্লিক করলে বুলেট উঠে যাবে। এরপর আমরা দেখি নাম্বার। এই নাম্বার একটি গুরুত্বপূর্ণ জিনিস।
বিভিন্ন সময় বিভিন্ন কিছু সিরিয়ালি করতে গেলে নাম্বারের প্রয়োজন হয়। সেক্ষেত্রে আমরা যদি আবার কোনো একটা লাইনের পিছনে ক্লিক করে এন্টার দিই, সেক্ষেত্রে আমাদের সেমভাবে নাম্বারটি কাউন্ট দেখাবে। আমাদের 4-এর পরে 5 দেখাচ্ছে এবং আরেকটি লাইন লেখার সুযোগ আছে এবং নাম্বারগুলো অটোমেটিক পরিবর্তন হয়েছে। এইভাবে ব্যবহার করতে পারবেন। আবার যদি নাম্বার ওঠানোর প্রয়োজন হয়, সেক্ষেত্রে সিলেক্ট করে যদি ক্লিক করে সেক্ষেত্রে নাম্বার উঠে যাবে। এবং এখানে যেগুলো রয়েছে সেগুলো প্যারাগ্রাফেরই অংশ। এরপর আমরা হোম ট্যাবে শেষের যে কাজগুলো রয়েছে সেগুলো দেখব। এখানে ফাইন্ডের মাধ্যমে আপনি এটা যে কোনো ডকুমেন্টের কোনো একটা ওয়ার্ড খুঁজে নিতে পারেন। আমি লিখছি ব্রাউজ, সেক্ষেত্রে আমার লিখের মধ্যে ব্রাউজ শব্দটি খুঁজে বের করে দিয়েছে। এভাবে আপনারা যে কোনো শব্দ বের করতে পারেন। ফক্স লিখি, সেক্ষেত্রে আমার ফক্স শব্দটি খুঁজে বের করে দিয়েছে। হোম বাটনের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে রিপ্লেসের মাধ্যমে আপনি যে একটা ডকুমেন্ট লিখেছেন অনেকগুলো লিখে, সেক্ষেত্রে আপনি একটি ওয়ার্ড ভুল লিখেছেন, সেক্ষেত্রে আপনি ভুল ওয়ার্ডটি কীভাবে সংশোধন করবেন সেটি আমরা দেখে নেব। সেটি মনে রাখবেন, অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ। প্রথমে আমরা রিপ্লেসে ক্লিক করব। এভাবে আমাদের সামনে একটি বক্স শো করবে। সেক্ষেত্রে আমরা প্রথমে ফাইন্ড ওয়ার্ডে বক্স লিখব, যেটি পরিবর্তন করব ওয়ার্ডটি লিখব। আমরা আমাদের লিখে আছে, আমরা আবার লিখলাম বক্স এবং রিপ্লেস উইথে আমরা লিখলাম টাইগার। এখন আমরা ফক্সের পরিবর্তে টাইগার করব। সেক্ষেত্রে আমরা নিচে রিপ্লেস অলে ক্লিক করব। সেক্ষেত্রে আমাদের পুরো প্যারাগ্রাফের মধ্যে কয়টি পরিবর্তন করতেছে সেটি লিখে দেখাচ্ছে এবং আমরা ওকে করে দিব। ওকে করার পর দেখুন আমাদের টাইগার হয়ে গেছে লেখাটা। এখন আমাদের মাঝখানে যে স্পেসটা নাই টাইগারের পর, সেটি স্পেসটা আনার জন্য আমরা যদি এখানে টাইগারের উপর আবার টাইগার লিখে যদি স্পেস লিখে দিই, সেক্ষেত্রে আমাদের স্পেসটি চলে আসবে। সেটি আমরা করে নিই। দেখুন এখানে স্পেসটা চলে আসছে। এভাবে আমরা স্পেস অ্যাড করতে পারি। আমরা যদি আবার টাইগারের জায়গায় বক্স আনতে চাই, সেমভাবে আমরা ফাইন্ডে টাইগার লিখলে এবং রিফ্লেক্স উইথে যদি আমরা বক্স লিখি, সেক্ষেত্রে আবার পরিবর্তন হয়ে যাবে। এভাবে আমরা কোনো ডকুমেন্ট থেকে বিভিন্ন ওয়ার্ড পরিবর্তন করে নিতে পারবো। দেখুন আমি আবার ফাইন্ড অলে ক্লিক করলাম এবং এখন আমার ওকে করলে যদি দেখুন আবার বক্স হয়ে গেছে। এভাবে আপনি আপনার খুব সহজেই বিভিন্ন ওয়ার্ড পরিবর্তন করে নিতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আমরা আগামী ভিডিওতে ইনসাইডের লিখব। অবশ্যই ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন এবং আমার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন পরবর্তী পার্টগুলো। ধন্যবাদ সবাইকে।